ভারতের সাথে যুদ্ধে যেতে হবে কেন আমি ঠিক বুঝতে পারছি না। মানে ভারতকে আক্রমণ করার কোনো পরিকল্পনা কি বাংলাদেশ সরকারের? সেরকম কিছু নয়। যদি আক্রমণ যদি আসে, মানুষ যখন দেখে আমার তো আর বিচার পাওয়ার চাওয়ার কিচ্ছু নাই। দেখেন একটা সময় প্রধানমন্ত্রীকে মানুষ খুঁজে বাইর করছিল, প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। এখন সরাসরি প্রধানমন্ত্রীও খারিজ, আল্লাহর কাছে বিচার চাই। অনেকগুলো ছাত্রের বাবা মাকে আমি বলতে শুনেছি আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি। একটা দেশ কোথায় গিয়ে দাঁড়ালে মানুষ সৃষ্টিকর্তাকে মানে আর কোনো রাস্তা নাই, মানে আর একটা রাষ্ট্র অকার্যকর হয়ে গেলে তখন আমরা এভাবে সকল কিছু সৃষ্টিকর্তার হাতে ছাড়ি। বাংলাদেশ এখানে এখন এইরকম একটি রাষ্ট্রে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, দশম অনেক রকম গোষ্ঠী তৈরি হতে পারে, অনেক রকম স্বার্থান্বেষী পক্ষ তৈরি হতে পারে। হতে দিলেন কেন? এক, বাংলাদেশ ছাড়। বাংলাদেশটা কি কারো বাপের? কোথায় কোথায় বাংলাদেশ ছাড়, পাকিস্তান যা, অমুক দেশে যা, তমুক দেশে যা। ওয়াই? হু আর ইউ টু সে? অনেকেই মনে করেন যে ভারতের সঙ্গে যুদ্ধ হলে আমরা পারবো না, বিশেষ করে যারা ভারতকে সমর্থন করে, অর্থাৎ আমি শব্দটি ভারতের দালাল বলেই অভিহিত করতে চাই। এখন আমাদের সেনাবাহিনী 10টি ডিভিশন, আমাদের ভয় কিসের? ভারতের সাথে যুদ্ধে যেতে হবে কেন আমি ঠিক বুঝতে পারছি না। মানে ভারতকে আক্রমণ করার কোনো পরিকল্পনা কি বাংলাদেশ সরকারের? সেরকম কিছু নয়। যদি আক্রমণ যদি আসে, দ্যাটস আ ভ্যালিড কোয়েশ্চেন। আক্রমণ আসবে কেন? দেখুন, আমরা তো যেটা দেখলাম, আপনারা যদি ফিলিস্তিন ইসরায়েলের কথা ধরেন, কিংবা আরেকটা যে উদাহরণ তারা দিয়েছে রাশিয়া ইউক্রেন, রাশিয়ার তো সমরাস্ত্র এবং তাদের যুদ্ধ সরঞ্জামের বিরাট ভান্ডার আছে, সেই তুলনায় ইউক্রেনের হাতে তেমন কিছুই নাই। কিন্তু যখন ইউক্রেনের ল্যান্ডের উপরে তারা আক্রমণ চালালো, তাকে কিন্তু নাকানি চুবানি খাইয়ে দিয়েছে ইউক্রেন, এবং সেটা এখনো চলছে। ইউরোপ, আমেরিকা সবাই মিলে ইউক্রেনের পেছনে দাঁড়িয়েছে। সুতরাং এ ধরনের কোনো আগ্রাসন যদি ভারত চালাতে যায়, আমার মনে হয় ভারত সেই ভুলটি করবে না। আর দ্বিতীয় যে বিষয়টি, একটা তো হুমকি ডেফিনেটলি ভারতের তরফ থেকে এসছে, এটাকে আমি আসলে হুমকি বলবো। যদিও বলা হয় যে তার ইন্টারনাল পলিটিক্সকে মেনটেন করার জন্য, তার ইন্টারনাল ভোট ব্যাংককে সুসংহত রাখবার জন্য ইটস আ মেসেজ, বাট একই সঙ্গে এটাও তো সত্য যে যখন একটা প্রতিরক্ষা মন্ত্রী এ ধরনের কথা কোনো রাজনৈতিক সমাবেশ নয় বরং তার 3 বাহিনীর মধ্যে বলেন, তখন বিষয়টি আসলে ততটা আর রাজনৈতিক মেঠো বক্তৃতা থাকে না। এটা একই সঙ্গে নিজের দেশের বাহিনীগুলো এবং যেই দেশের প্রসঙ্গে কথা হচ্ছে সেই দেশকেও একটি মেসেজ দেয়। সেটার উত্তরে বাংলাদেশ সরকার, বর্তমানে যে উপদেষ্টা পরিষদ আছেন, তারা যথেষ্ট শক্তভাবেই জবাব দিয়েছেন এবং তারা ডে 1 থেকেই খুবই শক্তভাবে কথা বলছে। ভারতকে একটা বিষয় মনে রাখতে হবে, ভারতের দাদাগিরি বলেন বা ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সকলকে নিজের ব্যাকইয়ার্ড মনে করার যেই পুরাতন কৌশল আমরা দেখেছি, তাতে কিন্তু ভারত দক্ষিণ এশিয়ায় পুরোপুরি বন্ধুহীন হয়ে গেছে। এবং আপনি যদি একটু লক্ষ্য করেন, আমাদের প্রধান উপদেষ্টা বারবারই সার্ককে আবার শক্তিশালী করা, ইউরোপিয়ান ইউনিয়নের মতন একটা জোট হয়ে কাজ করার ব্যাপারে জোর দিচ্ছেন। আপনি যদি একটু ভারতকে দেখেন, আমার বন্ধু বলছিলেন যে নেইবার চেঞ্জ করা যায় না, এটা বাংলাদেশের জন্য যেমন সত্য, ভারতের জন্য সত্য। ভারত চাইলেই তার পাশ থেকে পাকিস্তানকে সরিয়ে ফেলতে পারবে না। ভারত চাইলেই বাংলাদেশের 18 কোটি বৈরী জনগণ, যেই জনগণকে ভারত ক্রমাগত বৈরী থেকে বৈরীতর করেছে এবং শেষমেশ শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বৈরী তম করে ফেলেছে, সেই দেশকেও ভারত চাইলে সরিয়ে ফেলতে পারবে না। ভারত 2015 সালে নেপালের উপর যে অবরোধ দিয়ে তার জনগণকে যে পরিমাণ পিসড অফ করেছে, বিরক্ত করেছে, অসন্তুষ্ট করেছে, সেখান থেকে নেপাল খুব বেশি ভুলে গেছে নেপালের মানুষ, সেটা ভাবার কোনো কারণ নাই। হালে শ্রীলঙ্কাতে যে সরকারটি এসছে সেটি খুবই চীনের দ্বারা প্রভাবিত একটি সরকার, এবং আসার সাথে সাথে মুইজু মেড ইট শিওর যে ভারত তার সৈন্য সামন্ত শ্রীলঙ্কা থেকে সরাবে। আমি তো আসলে চারপাশে ভারতের কোনো বন্ধু দেখছি না, এমনকি ভুটানও খুবই অস্থির হয়ে গেছে কি করে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা যায়, এবং তারা বর্ডার নিয়ে বোধহয় চীনের সঙ্গে একটি বৈঠকেও আলোচনাতেও যাবার জন্য চেষ্টা চালাচ্ছে। ভারতের বন্ধুটা কোথায়? ভারতের তো বন্ধু নেই। ভারত যে ধীরে ধীরে একা হয়ে যাচ্ছে, কর্নার্ড হয়ে যাচ্ছে, এটা ভুলে গেলে ভারত ভুল করবে। এবং ভারত যদি এই অঞ্চলে তার পারমাণবিক শক্তির মহড়া দেওয়ার চেষ্টা করে বা চিন্তা করে, আমার মনে হয় না তার চারপাশে যে দেশগুলো আছে
তারা বসে থাকবে। এবং বিশেষ করে পাকিস্তানের কথা এখানে বলাই যায়। দেখুন, ভারত আর পাকিস্তানের বৈরিতা নতুন না, এটা পুরাতন আদি বৈরিতা। হ্যাঁ, এই আদি বৈরিতার পরেও ভারত কিন্তু সাহস করে না বর্ডারে একজনও পাকিস্তানি নাগরিককে হত্যা করতে। ইভেন নেপালের এক গৌরগোবিন্দ হত্যার জন্য অজিত দোভালকে মাফ চাইতে হয়েছে, ভারত সরকারকে মাফ চাইতে হয়েছে। কেন? নেপাল তো ছোট্ট একটা দেশ, বাংলাদেশের চেয়েও ছোট, একটা ল্যান্ডলকড কান্ট্রি, পাহাড়ি দেশ। তারপরেও তো নেপালের জনগণ এক কাতারে এসছে এবং সরকার জনগণের সঙ্গে রেজোনেট করে যে প্রতিবাদ করেছে, তার ফলশ্রুতিতে ভারতের মতন এত বড় একটি দেশকে ক্ষমা চাইতে হয়েছে। আপনার যদি নৈতিক শক্তি থাকে, আপনার যদি জনসমর্থন থাকে, আপনার ভিত্তিটা যদি হয় দেশের মানুষের সমর্থন, তাহলে আমার মনে হয় না ভয় পাওয়ার খুব বেশি কিছু আছে। 1971-এ কিন্তু আমাদের সেই অর্থে গেরিলা যুদ্ধই আমাদেরকে করতে হয়েছে, যার যা কিছু আছে সেটা নিয়ে আমরা কিন্তু মাঠে নেমেছিলাম। এর ফল পাকিস্তানকে ভুগতে হয়েছে, দেশ ভাগ হয়ে গেছে। এবং এই 24-এ খুব বেশি দূরের কথাও না, যেই অটোক্র্যাটকে মনে হয়েছিল কোনোভাবেই সরানো যায় না, কোনো অবস্থাতেই সরানো যায় না। আমার ভাই তো নাম না নিয়ে বললেন তিনি এখনো নিজেকে চিমটি কেটে দেখেন যে সত্যি কি চলে গেছে কিনা। এরকম একটি অটোক্র্যাটকে আমাদের ছোট ছোট বাচ্চারা তাদের আন্দোলনের মধ্যেই তো তাকে পালায়ে যেতে হলো। মানে ফর গড সেক, পালিয়ে যাওয়া হ্যাজ গট আ ডিফারেন্ট মিনিং। হ্যাঁ, পালিয়ে যাওয়া কিন্তু অলটুগেদার ইটস আ ডিফারেন্ট মেসেজ টু দ্য পার্টি, টু দ্য নেশন, টু দ্য ইন্টার। দলগুলোর এক ধরনের কনসেনসাসের ব্যাপার আছে। আমাদের যে কমিশন, 6টা কমিশন হলো, সেই কমিশনগুলো 3 মাসের মধ্যে রিপোর্ট দেবে, সুপারিশ দেবে, তারপরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা হবে। তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, তারা আসলে সেই সংস্কারের সঙ্গে কতদূর একমত হবে, কোনটা কোনটা তারা করবে না করবে, সেই প্রশ্নগুলো তো থেকেই যায়। আমরা মনে হয় রাষ্ট্রের নিরাপত্তা থেকে আসলে সার্বিকভাবে এই যে রিমান্ডের বিষয়টি আসলো, বিচারকদের নানান বিষয়, প্রধানমন্ত্রীর ক্ষমতা, সার্বিক বিষয়ে তো সংস্কারের জন্যই তো কমিশন হচ্ছে। আমি এটাকে রাষ্ট্রের নিরাপত্তা থেকে খুব আলাদা করে দেখি না এ কারণে যে একটা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যখন ভঙ্গুর হতে থাকে না, রাষ্ট্র অটোমেটিক্যালি অনিরাপদ হয়ে পড়ে, দুর্বল হয়ে যায়। এবং বাংলাদেশ একটি অত্যন্ত দুর্বল রাষ্ট্র। দেখুন, বিচারক নিয়ে আমরা আলাপ করছি, আমাদের বাংলাদেশে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের কোনো আইন আমরা কিন্তু কেউ এখনো করি নাই। এবং এতগুলো সরকার আসলো, এতগুলো সরকার গেল, কারো মনে হলো না যে সুপ্রিম কোর্টটাকে অন্তত আমরা নিরাপদ রাখি, নিরপেক্ষ রাখি, সৎ, যোগ্য, সাহসী মানুষদেরকে সুপ্রিম কোর্টে অ্যাপয়েন্ট করি। করলে কি হতো জানেন? পলিটিক্যাল, এই যে এখন গণহারে যেই দল ক্ষমতায় থাকে আরেক দলের বিরুদ্ধে গণহারে মামলা দেয়, কনস্টিটিউশনাল চেঞ্জ সুপ্রিম কোর্টের ঘাড়ে বন্দুক রেখে এই কাজগুলো তারা করে। পলিটিক্যাল কোয়েশ্চেন ডিসাইড করে অ্যাপিলেট ডিভিশন বাংলাদেশে। এবং এই যে আজকে বাংলাদেশের গত 15 বছরের যেই ধস, সেটার জন্য অনেকে বলেন যে একজন চিফ জাস্টিস প্রত্যক্ষভাবে দায়ী, তিনি হচ্ছেন খায়রুল হক। তো আমরা সকল কিছুই জজদের ঘাড়ে বন্দুক রেখে করব, এবং আমি চেষ্টা করব আচ্ছা ও যখন ক্ষমতা আসবে ও রিফর্মগুলো করুক, আমি আমারগুলো আগে তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে কনফার্ম করে ফেলি। এই সংস্কৃতি না ব্যাকফায়ার করে। এখনো যদি আমাদের পলিটিশিয়ানরা এটা না বোঝে, আমি জানি না আসলে আর কত রক্তপাত, আর কত জেল, আর কত অপমান, আর কত অপদস্থ হলে আমাদের পলিটিশিয়ানরা এটা বুঝবে। দেখুন, গত 15 বছর ধরে পাঠ্য বই খুললে বাংলাদেশের ইতিহাস বলতে শেখ মুজিবুর রহমান ছাড়া আর কাউকে বোঝা যেত না। গত 15 বছর ধরে মিডিয়া খুললে পৃথিবীর রোল মডেল বাংলাদেশকে বানিয়েছে শেখ হাসিনা, এই বয়ানটি রাবীন্দ্রিক ভাষা থেকে শুরু করে উচ্চাঙ্গ সঙ্গীতের ভাষায় বাংলাদেশের যত চ্যানেল আছে যার যার মতো করে প্রচার করেছে। রাইট অর রং? গত 15 বছর বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল। বেগম খালেদা জিয়াকে 10 পাতা পত্রিকার লাস্ট পাতায় ছোট্ট করে নিউজ করা হতো। রাইট অর রং? বিএনপিকে কি মুছতে পেরেছে? না। বিএনপিকে কি 10 ট্রাক অস্ত্রের ফ্রেমে আটকাতে পেরেছে? না। বিএনপিকে কি কেবল লুকিং ফর শত্রুজে আটকা রাখা গেছে, কিংবা হাওয়া ভবনে ফর দ্যাট ম্যাটার আটকে ফেলা গেছে? যায় নাই। তার মানে রাজনীতিতে বয়ান ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু বয়ানই রাজনীতি নয়। একটার পর একটা বয়ান আওয়ামী লীগ তৈরি করেছে, স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, মুক্তিযোদ্ধার সন্তান, রাজাকার, শাবক, কি না বলেছে বলেন তো? লাভ হয়েছে? কি স্লোগান উঠলো শেষমেশ? তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার।
এইরকম ভাবে নিজের বয়ান নিজের গায়ে বুমেরাং হওয়া a big lesson for all. কাজ করেন, কাজ করতে থাকেন, আপনার কাজই আপনার বয়ান তৈরি করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কেউ দেখি নাই আমরা এখানে যারা বসে আছি, কিন্তু তার খাল খনন কর্মসূচি এখনো আমাদের কাছে রেলেভেন্ট মনে হয়, তার সার্কের উদ্যোগ এখনো আমাদের কাছে রেলেভেন্ট মনে হয়, তার নতুন করি এখনো আমাদের কাছে প্রয়োজনীয় মনে হয়। কোনো প্রচারণা নাই, কিচ্ছু নাই। The work, the action will speak for you. এটা গেল আমার প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় হচ্ছে 2018 থেকে 22 450 জনের মতো নারী নির্যাতনের শিকার হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে, মারা গেছে। 80% বাংলাদেশি নারী বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। আজকে আমার বক্তব্য যারা একটু মনোযোগ দিয়ে শুনেছেন, বুঝেছেন যে সমাজের অতি এম্পাওয়ার্ড যেই নারীটিকে মনে হয়, সেও নানান রকম হেনস্থার বাইরে থাকে না। আমাকে আজকে সেধে যেচে গলায় জোর নিয়ে বলতে হলো একজন নারীকে প্রশ্ন করতে হবে, তারপর একজন নারী প্রশ্ন করলেন। কেন? আপনারা যদি সকল জায়গা পুরুষের জন্য নিজেরাই ছেড়ে দেন এবং নিজেরা বলবো শাড়ি গয়না সাজ গোজ নাটক এগুলা নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে তো হবে না। না, ওইটারও দরকার আছে জীবনে, কিন্তু ওইটাকে জীবন বানায় ফেলেন না। রাজনীতির পাতাটাও পড়েন, দেশ দশের খবরটাও জানেন, আইনি পাতাটাও দেখেন, এবং সবচেয়ে জরুরি নিজের একটা জীবন তৈরি করেন এবং নিজের পক্ষে সবচেয়ে আগে নিজে দাঁড়ান। কেউ আপনার পক্ষে দাঁড়াবে না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার পক্ষে দাঁড়িয়ে নিজের অবস্থানটা শক্ত করবেন এবং নিজের কাছে সৎ থাকেন। অটোমেটিক্যালি প্রথমে অনেক রকম সমালোচনার মধ্যে পড়বেন, নানা রকম ক্রিটিসিজমের শিকার হবেন, ইগনোর করেন। একটা জিনিস মাথায় রাখবেন, আমি আমার নিজের জীবন থেকে দেখেছি, জাহিদ তার দৌড় শুরু করেছে এখান থেকে, আর আমি আমার দৌড় শুরু করেছি এখান থেকে। আমরা দুজন একই ফিল্ডে কাজ করি, আমরা দুজন খুব ভালো বন্ধু, সেজন্যই উদাহরণটা দিলাম। সুতরাং আমাকে যদি জাহেদের কাছাকাছি যেতে হয় কিংবা জাহেদকে ছাড়িয়ে যেতে হয়, আমার পরিশ্রমটাও দ্বিগুণ করতে হবে, আমার অধ্যাবসায়টাও দ্বিগুণ লাগবে। আমি মেনে নিচ্ছি নারীকে নানান রকম বাড়তি জিনিস মাথায় নিয়ে, বাড়তি ঝামেলা যেগুলো পুরুষকে মাথায় রাখতে হয় না, সেগুলো নিয়ে, এগুলো আমার জীবনও আছে, শেখ হাসিনার জীবনেও ছিল, বেগম খালেদা জিয়ার জীবনেও আছে। সুতরাং এগুলো নিয়েই আমাদের দৌড়টা শুরু করতে, এটা মাথায় রাখবেন। আর আপনাকে নির্যাতন করবার মানসিক কিংবা শারীরিক এই স্পেসটা কাউকে দেবেন না। প্রথমেই আওয়াজ তুলুন, দ্বিতীয়বার আর এই ঘটনা ঘটবে না। ধন্যবাদ।